প্রিয় দর্শক, লিজান আমার আমিতে সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আমরা এমন একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি যার নাম আপনাদের সামনে উচ্চারণ করলে চোখের সামনে ভেসে উঠবে একটি স্বতন্ত্র অবয়ব। তিনি আমাদের সবার প্রিয় সু অভিনেতা, লিভিং লেজেন্ড এটিএম শামসুজ্জামান। প্রথমে ধন্যবাদ, আপনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। আর যে মানুষটিকে ছোটবেলা থেকে দেখে এসেছি বড় পর্দায় অভিনয় করতে, তাকে আজকে চোখের সামনে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। আমি আসলে অভিনয়টা আমি কোনোদিনই করতে চাই। আমার ইচ্ছে ছিল যে আমি একজন ডাক্তার হব। সত্যি? হ্যাঁ, আমার ছোট বোন, আমি তখন স্কুলে পড়ি, আমার ছোট বোনের বছর দুয়েকের ছোট। আমি স্কুল ছুটি হলে ওর স্কুলে যেতাম, সেখানে গিয়ে মিথ্যে কথা বলতাম যে মা খুব অসুস্থ, ওকে ছুটি দিয়ে দেয়। তো ও বেরিয়ে অস্থির হয়ে যেত, বলে যে কি আমাকে খুব অসুস্থ? আমরা না, আমার কিছু হয়নি, আমি তোকে নেবার জন্য এসেছি। এসে ওই বাবা উকিল ছিলেন, এই টেবিলের উপর শুয়ে দিয়ে পাঠশালাকে ভেতরে ঝাড়ুর কাঠি ঢুকিয়ে ওকে বলতো শুয়ে পড়। আমি ইঞ্জেকশন দিচ্ছি আমি ওকে, তো ও চুপচাপ বসে। আমাকে তোকে ইঞ্জেকশন দিচ্ছে, এটা আউ করবি তো? বলতে তুমি বলো নাই তো। তারপরে এই করতাম, এইসব দুষ্টামি করতাম। আমার ভেতরে একটা ডাক্তার আবার প্রচন্ড বাসনা, কিন্তু আবার অভিনয় যে একটা ভিতরে লুকিয়েছিল না বুঝতে পারি। আবার আমি ওকে নিয়ে আবার ওকে ছেঁড়া প্যান্ট পরিয়ে, তারপর আমি একটা ছেঁড়া প্যান্ট পরেছি। তারপর আমরা যেখানে থাকতাম সেখানে পোলের ওখানে গিয়ে একটা লোককে বলেছি, জানেন আমরা না ফকির, আমাদের কিছু পয়সা দেন না। তো ওরা আমাদের শরীরের কালার টালার দেখে, আর আমার বোনের নাম খুকি আর আমার ডাক নাম হচ্ছে খোকন। ওর গলায় যে একটা আল্লাহু আল্লাহ লকেট বাবা বানিয়ে দিচ্ছে, ওটার খুলতে ভুলে গেছে, খুলে ফেলতে ভুলে গেছে। এবং ওই ভদ্রলোক দেখেছে, বুঝেছে আমরা ভদ্রলোকের ছেলে দেখি, তো বলছে আচ্ছা আচ্ছা তোমাদের পয়সার দরকার নাই, তোমাদের লজেন্স কিনে দিই। তা বললাম যে না না, লজেন্স লাগবে না, আমাদের পয়সা দেন। আচ্ছা, তো কবে বুঝতে পারলেন যে অভিনয় করতে চান, বা সে ভেতরে অভিনেতা হওয়ার একটা বিষয় ছিল? আমাদের বাড়ির সামনে একটা চায়ের দোকান ছিল, ওখানে সিরাজউদ্দৌলা রেকর্ড বাজানো হতো। আমি ওটা খুব মনোযোগ দিয়ে শুনতাম, বিশেষ করে শেষ দৃশ্যটা যখন সিরাজউদ্দৌলাকে মোহাম্মদী বেগ হত্যা করছে, তখন হত্যা করলো, তখন সে বলল আহ বাঁচতেও দিলে না আমাকে। এই কথাটা আমাকে খুব কষ্ট দিত। তো ওইটুকু শোনার জন্য আমি সারাক্ষণ বসে থাকতাম, বাকি কথাগুলো তো বুঝতে পারতাম। তো ওইখানে ওই কথাটা কেন কষ্ট দিত আপনাকে? আমার কষ্ট দিতে, এই মানুষটা অনেক কিছু করতে চেয়েছিল, তাকে সেটা করতে দেওয়া হলো না, অসময়ে অকালে তাকে মেরে ফেললো। আজকে এতদিন পরও আমার এটা মনে হয়, আজকে বাংলাদেশে আমার বঙ্গবন্ধুকে মনে হয় সিরাজউদ্দৌলা, সে অনেক কিছু করতে চেয়েছিল, এই দেশটাকে সোনার দেশ বানাতে চেয়েছিল। উনি যেন সিরাজউদ্দৌলার ভূমিকায় দেশে এসেছিলেন, কিন্তু মোহাম্মদী বেগরা পেছন থেকে তাকে হত্যা করেছে। এবং তিনিও কিন্তু বোধহয় শেষ সংলাপটি এটাই বলেছিল, যা ওরা আমাকে বাঁচতেও দিল না, আমাকে সোনার বাংলা করতে দিল না। একটু আপনাকে আপনার ছোটবেলা নিয়ে যেতে চাই। আপনার জন্মস্থান? আমার জন্ম হচ্ছে একেবারে মানে যে জায়গার নাম শুনে লোকে হাসে, সেটা হচ্ছে নোয়াখালী। এবং আমি ঢাকায় ভাষায় বা বিভিন্ন ভাষায় কথা বলি। এক সময় আমার কানে এলো যে আমি ঢাকার লোক। আচ্ছা, তখনই আমি লক্ষ্মীপুর বার্তার মধ্যে আমার একদম প্রচ্ছদে আমার ছবি দিয়ে সাদা কালি দিয়ে লিখে দিলাম আমি নোয়াখালীরা পোলা, সোজা কথা। আচ্ছা, তো নোয়াখালীতে জন্ম নোয়াখালীতে, কিন্তু 40 দিন পরেই বাবা আমাকে ওখান থেকে নিয়ে এসে ঢাকায়। আপনার বাবা বলছিলেন? আমার আব্বা উকিল ছিলেন, খুব নাম করা উকিল ছিলেন, 100 বছর বেঁচে ছিলেন উনি। কয় ভাই বোন আপনারা? 5 ভাই। আচ্ছা, 3 বোন। সবচেয়ে বেশি কার সাথে, মানে বাবা মার মধ্যে কার সাথে বেশি আপনার ভালোবাসা বা বাবা মায়ের সঙ্গে? আমার বাবা তো একটু গম্ভীর প্রকৃতির লোক ছিলেন, আবার বন্ধুর মতো ছিলেন। আচ্ছা, প্রয়োজন ছাড়া বাবার কাছে খুব একটা ঘেঁষতাম, হৃদ্যতা যার সঙ্গে ছিল। আমার এক মামা এই আমাদের বাড়িতে থাকতো,
আমার আবার পয়সা চুরি করার অভ্যাস ছিল। তো বাবার পকেট তো আজকাল থেকেও পয়সা চুরি করতাম, তাও সেটা ছবি দেখার জন্য। তো মামার পকেট থেকে একদিন 4 আনা চুরি করলাম। মামা বললেন যে ওখানে 2 টাকা ছিল, কে নিল রে? আমি তাড়াতাড়ি বললাম না মামা 4 আনা ছিল, বলে দে। কত টাকা কথা ছিল, ভয় পেয়ে গেলাম। আচ্ছা, তো মানে এত বড় একটা পরিবার, সত্যি তো আপনারা ভাই বোন বাবা মা সবাই মিলে নিশ্চয়ই অনেক আনন্দ হতো সেই সময়, তাই না? অবশ্যই অবশ্যই, আমরা যথেষ্ট আনন্দ নিয়ে আমরা সবার সঙ্গে আমরা একভাবে বড় হয়েছি। এইভাবে আল্লাহ আমাদের বড় করেছে। তারপর তো যার যার মতো বিয়ে শাদী হয়ে গেল। আমার এক এক চাচা 93, 96, 97 এই 100 নিচে না। এখন আমি কত দূর যেতে পারি আল্লাহ জানে। আমরা প্রার্থনা করব যেন আপনাকে আমরা দীর্ঘ সময় ধরে পাই। না, এই প্রার্থনা করবেন সুস্থভাবে, বেশি দিন বাঁচলে ছেলে মেয়েরা কথা শোনে না। আচ্ছা, আপনার ছোটবেলার কথা শোনা হলো, সেই সময়টা কি খুব দুরন্ত ছিলেন আপনি? অসম্ভব দুষ্ট ছিলাম, আমি এক জায়গায় থাকতাম না। কি ধরনের দুষ্টুমি করতেন? মানে এই যে মনে করেন যে আজ এখানে একটু আগে ওই যে সাইকেল চালাত, এই ক্রিকেট খেলা, সাইকেল ওই সাইকেল চালানো, ওই 4 আনা করে ঘন্টা ওই সাইকেল নিয়ে আমি চালাতাম। এক বেটা ক্রিকেট খেলছে, আমি সাইকেল চালাচ্ছি, সে রান করতে গিয়ে ওই সাইকেলের সঙ্গে একটা বাড়ি খাওয়ার পর আমার এই জায়গাটায় দেখেন একটা দাগ এখনো দেবে আছে। ওই সাইকেলের নিচের যে হ্যান্ডেলের যে অংশটা ওটা ঢুকে গেল, ও টেনে বের করলো, প্রচুর রক্ত। আমি দেখলাম বাবা তো আমাকে মারবে, আমি তাড়াতাড়ি ধুলো নিয়ে ওখানে জমা দিয়ে দিলাম, রক্তটা বন্ধ হয়ে গেল। তারপর আমি বাসায় এসে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। এরপরে ওখান থেকে যখন রক্ত বেরোচ্ছে বাবা বললেন কিরে তোর এই জায়গাটা এরকম কেন? আমি বললাম কি হয়েছিল? আমার সাইকেলে হ্যান্ডেল ঢুকে গিয়েছে। মিথ্যা কথা বলতাম না, হ্যান্ডেল ঢুকে গিয়েছিল, আমি বালু চাপা দিয়েছি। তবে করেছিস কি? তাড়াতাড়ি আমাকে মিটফোর্ডে নিয়ে গেল, সেখানে পরিষ্কার করে সাফ করে তারপর সেলাই করে, সে দাগটা কিন্তু আমার এখনো আছে। এতখানি দুরন্ত ছিলাম। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। যে মেয়েটাকে ভালোবাসতাম সে মেয়েটা শুনলাম একদিন একজনকে বলছে যে নিয়ে গিয়ে পেন্সিলটা দিয়ে বলতো যে এইভাবে চেপে যদি পেন্সিলটা এখানে লেগে থাকে তাহলে তোর বিদ্যা বানাতে হবে না। এখন ঘামের মধ্যে এইটুকু উঠতে গেলে তো পেন্সিল পড়ে যায়। তো ওই রকম করে থাকতাম। অনেকক্ষণ পরে দেখলাম পেন্সিল আছে, তোর মধ্যে গীতা দি বলে ডাক, গীতা দিয়ে আসতো, বলছে হ্যাঁ দেবী তোকে ক্ষমা করেছে, তোর তোর বিদ্যা হবে। আচ্ছা, কিন্তু কখন মানে প্রেমে পড়েননি কোনো মেয়ে? না, প্রেমে পড়িনি, কথা বললে মিথ্যা কথা হবে। তার মানে পড়েছে? সারা পৃথিবীতে এমন লোক নেই যে প্রেমে পড়ে। আচ্ছা আচ্ছা, আমারটা হচ্ছে মনে মনে মন কলা খাওয়া। ও কিন্তু আমাকে ভালোবাসেনি, আমি ভালোবাসতাম একতরফা। হাতের লেখাটা খুব ভালো ছিল, সেটা দিয়ে বন্ধু বান্ধবদের অনেক প্রেম পত্র লিখে দিয়েছি। আচ্ছা, তো আপনি তারা অনেক প্রেম করেছে, নিজের জন্য তো লিখেছেন। আমার পক্ষে আমার জন্য প্রেম ভাগ্যে জুটে নাই। যে মেয়েটাকে ভালোবাসতাম সে মেয়েটা শুনলাম একদিন একজনকে বলছে যে এই ছেলেটাকে না কার্টুনের মতো লাগে। এত কষ্ট পেলাম আমি বললাম যে ওই যে প্রেম আমার গেল, ওই শেষ। সে একবারই কাউকে ভালোবাসেন আর কাউকে কখনো সেভাবে বলেননি? না না, এর পরে আর কি করে আমি ভালোবাসা তার সামনে আমি ভালোবাসার এই প্রস্তাব নিয়ে দাঁড়াই। কলেজ লাইফটা নিয়ে একটু জানতে চাইবো। কলেজ লাইফের আমার খুব মজার সময়টা, আমি ম্যাক্সিমাম সময়টা এই টেবিল টেনিস। আচ্ছা, টেবিল টেনিসটা আমার খুব পছন্দ হতো। এই যে খেলাতে মানে আহত হওয়ার ভয় নাই, যেমন ব্যাডমিন্টন। আচ্ছা, হ্যাঁ, ফুটবলের মান নাই, ওটাতে ফট করে ঠ্যাঙে বাড়ি পড়লে বিপদ আছে। আমি যে খেলাগুলোতে কোন রকম মানে আহত হবার ভয় নেই, এই খেলাগুলো আমি খুব পছন্দ করতাম। আচ্ছা, তো খেলাধুলাও চলেছে, পড়াশোনাও চলেছে, এরপর পড়াশোনাটা খুব ফাঁকি দিতাম। আচ্ছা, একবার বাবা বললেন তুই যদি পাশ করিস তা আমার হাতে লোম হবে, লোম গজাবে। তা আমি বললাম, চুপ করে থাকলাম। ঠিকই আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম, বাবাকে দেখালাম যে দেখো। তো বাবা বললে ভালো করে পড়লে কি হতো বলতে কি, যেমন ম্যাট্রিকে আমি যে ডিভিশন পেয়েছি সেটা হায়ার সেকেন্ড ডিভিশন,
মাত্র 17 মার্কের জন্য আমি ফার্স্ট ডিভিশন পাইনি। সেটা হচ্ছে এই স্বাস্থ্যের পরীক্ষা আমি দেইনি। তখন ময়মনসিংহে তখন অগ্নি পরীক্ষা চলছিল, সুচিত্রা উত্তমের পরীক্ষা তো ভালো হয়েছে, আমি চলো গিয়ে অগ্নি পরীক্ষা দেখি। আমরা সবাই মিলে অগ্নি পরীক্ষা দেখলাম। এদিকে বাবার নম্বর পেয়ে বলছে তুই তো ফার্স্ট ডিভিশন, তোর ইয়া কোথায়, স্বাস্থ্য পরীক্ষা দিসনি? হ্যাঁ দিছে তো। ওটার 30 বাদ দিয়ে বাকিটা তুই পাবি না। এই টেবলেটটা করে কি? বাবা খুব খেপে গেলেন, আমাকে নিয়ে বলে চল যাই। আমি তো বোকার মতো সাথে ভরে দেখলাম যখন অফিসে ঢুকতে বাবা তো গালাগাল করবে, বকাবকি করবে। আমি বললাম আব্বা আমি পরীক্ষাটাই দিইনি। উনি রিক্সাটা ঘুরিয়ে দিলেন, বাসায় এসে বললেন জীবনটা এইভাবে নষ্ট করলি। যখন অভিনেতা হলেন প্রথম বা চলচ্চিত্রে যখন কাজ শুরু করলেন, তখন আপনার আব্বার রিয়াকশন কি রকম ছিল? ও বাবা, সেটা বাবা তো কিছুতেই আমাকে লাইন আসতে দেবে না। তার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেন উকিল হই, তার চেম্বারে আমি বসি। আচ্ছা, আমি তো সেটা করবো না। আমি তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে আমি তখন ফিল্মে কাজ করছি। অলরেডি আমি তখন এই ছাত্র অবস্থাতেই কিন্তু আমি উদয়ন চৌধুরী কলকাতায় যিনি মানুষের ভগবান ছবি বানিয়েছেন, সেটা কোন সালে ছিল? 1961 উনি আসলেন কলকাতায় মানুষের ভগবান বানান। আমি তখন অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওখানে গেলাম। তো তার সাথে আপনার দেখা হলো কিভাবে? আমার বন্ধুর মাধ্যমে। আমার বন্ধু ছিল ওটা ওনার চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আমি তখন ছোট গল্প কবিতা টবিতা খুব লিখি, তো আমাকে বলে একটা ছোট গল্প নিয়ে নাও। আমি নিলাম, স্যারের ঘরে ঢুকালো। স্যার ওই আমার লেখাটা পড়লেন না, এক সাইডে রেখে দিলেন। একটা চিট মতো ছিঁড়ে আমাকে বললেন নামটা লেখো। আমি নামটা লিখলাম, মনে বলে বাহ হাতের লেখাটা তো বেশ। তারপর উনি আলমারি খুলে 500 পৃষ্ঠার একটা স্ক্রিপ্ট বের করলেন। স্ক্রিপ্টটার নাম হচ্ছে আগামীকাল। তারপরে ওই বললো যে এটা কপি করো, 3 কপি করতে হবে, কার্বন পেপার দিয়ে কপি করতে হবে। ওই দিনই কাজে লেগে গেলাম। প্রায় 8-9 দিন কাজ করে আমি 3টা কপি তৈরি করলাম এবং স্যারের হাতে দিলাম। স্যার প্রত্যেকটা পাতা উল্টে দেখলেন, উল্টে দেখে তারপরে এক সময় তিনি পুরোটাই ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিলেন। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি, বলছি এটা আমার কোনো কাজে লাগবে না। তাহলে তোকে লেখালাম কেন? আমি দেখলাম তোর ধৈর্য আছে কিনা, তুই এই লাইনে টিকতে পারবি কিনা। আজ এতদিন পর মনে হয় যে স্যার যেন ঈশ্বরের মতো কথা বলেছেন। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেল। বিরতির পরে আমরা আমাদের এই প্রিয় অভিনেতার কাছ থেকে আরো অজানা কিছু তথ্য জানতে পারবো। আমাদের সাথেই থাকুন। ছুরি আছে তো কাছে, কাজা আছে দেই বাবারে দাও সব তো ওই বাইরে নিয়ে লিজান আমার আমি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম লিজান আমার আমিতে। আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় অভিনেতা লেজেন্ডারি এটিএম শামসুজ্জামান। তো সেই সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করলাম। তারপরে সহকারী পরিচালক হিসাবে আমি প্রথম আউটডোরে গেলাম, এই যে ড্যামরার ওইদিকে আদুরিয়াতে গেলাম। সেখানে আমার ডিউটি পড়লো কি, ওই বেদের মেয়ে অনেকগুলা 22-23টা, ওরা একটা বট গাছের নিবে এইভাবে স্যান্ডেলটা ছুঁড়ে 4 জুতো ছুঁড়ে ফেলে দিল। আমাকে আমার বন্ধু বলল এগুলো পাহারা দাও। তা আমি বললাম যে এটা ক্যাস্টনের কাজ দেন, আমি একটা উকিল সাহেবের ছেলে, আমি এগুলো পাহারা দেবো। বুঝে ওসব ভাবলে এই লাইনে থাকতে পারবা না। আমি সারা কি করবো, ওই বট গাছের নিচে বসে সারাদিন আর কি করি। ওই ওরা যেটা ছুড়ে দিলাম পেয়ার করে রেখে দিলাম, ওরা শুটিং শেষ করে ওটা নিয়ে চলে যায়। তারপরে আমার দায়িত্ব পড়লো স্যারের কাছে। স্যার বললেন যে স্ক্রিপ্টটা ধর, এটা বগলে রাখবি, আমি যখন দরকার হবে আমি তোর কাছ থেকে চেয়ে নেব। এই করে আমার জীবন শুরু হলো। তখন বয়স কত? খুব বেশি হলে 22-23 হবে। তো তারপরে অভিনয়ের পোকাটা ঢুকলো কিভাবে? মিতা পরিচালক এতটুকু আশা। সেখানে দেখবেন আলতাফ, আমাদের মরহুম আলতাফ খুব বড় অভিনেতা ছিল। ও একটা গান গেছে, গানে তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়। সেখানে একটা হকার পাশে পাতলা লিখে মানে জোরে বাতাসে পড়ে যাবে। তো ওই ক্যারেক্টারটা যে লোকটা করার কথা ছিল সে লোকটা আসেনি। তখন বেবি ভাই আমাকে বললেন, বেবি ইসলাম আমাদের ক্যামেরাম্যান, উনি ক্যামেরাম্যান ছিলেন, উনি বললেন যে একটা ছেঁড়া লুঙ্গি জোগাড় কর আর একটা ছেঁড়া গেঞ্জি জোগাড় কর।
আমি তাই জোগাড় করে বলে এখানে পেপারটা বগল নিয়ে দাঁড়িয়ে থাক। তারপরে আমি কি করবো বলে খুব দুঃখ পেয়েছি যে একটা স্ট্রোক আছে, ওই দুঃখ আমি ওখানে কি করবো, ঠোঁটটা একটু কাঁপিয়ে দিবি। আমি তো নাটক টাটক একটু করতাম, তো ওই জায়গাটা একটু ঠোঁট কাঁপিয়ে দিলাম। তো বেইবে বললো হ্যাঁ হয়েছে, ভালো হয়েছে। এটা টেলিভিশনে আব্দুল্লাহ মামুন, মামুন ভাই আমার নাটকের গুরু। হ্যাঁ, তো উনি আমাকে এই নাটকে একটার পর একটা নানান ধরনের চরিত্র দিয়ে আমাকে তিল তিল করে করেছেন উনি। আমি তারপর শহীদুল্লাহ কায়সার ওনার উপন্যাস সংসপ্তক, সেখানে রমজানের চরিত্র দিল। এই চরিত্রটা করতে গিয়ে দর্শকের চোখে পড়লাম আমি, এবং এই চোখে পড়ার কারণেই কিন্তু আমজাদ হোসেন তার নিরক্ষর স্বর্গে উপন্যাস, যেটা নয়নমণি নাম হলো, ওখানে মোড়ল চরিত্রে আমাকে নির্বাচন করলো। পরে আমার বন্ধু দিলীপ বিশ্বাস একটা ছবি করলো আসামি। এই ছবিটা এত প্রচন্ড ব্যবসা করলো যে কল্পনার বাইরে। তো আপনার ভিলেন চরিত্র যেগুলো আপনি করেছেন তার মধ্যে কিছু না কিছু কমিক বিষয় থাকতো। রপ্ত করলেন, আমার স্টাইলটা ছিল আলাদা, এটা দিলীপ বিশ্বাসের কাছ থেকে পাওয়া। ও খুব অত্যন্ত নিষ্ঠুর কথা, যেটা অত্যন্ত নিষ্ঠুর কথা, সেটা এমন ভাবে আমাকে ডেলিভারি দেওয়া, মানে সে বলতে এইভাবে ডেলিভারি দেয়। একটা লোক বিশ্বাসঘাতক আমার দলের, সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, একটা ধরে নিয়ে বলছে এই যে ওস্তাদ দেখেন। আমি বললাম যে এক কাম কর, ছুরি আছে তো ওর কাছে, কাজা আছে, দেখি বাবারে দাও সব, তো ওই বাইরে নিয়ে জমা করে দে। আর বেইমানেরও কিছু থাকবো না, ও থাকবো না, বেইমানও থাকবো না, যা কামটা করে ফেলা। এই যে বাপ, এই নিষ্ঠুর কথাটা এত সহজ ভাবে, এটা দিলীপ বিশ্বাসের দান। ও এইভাবে ওর অনেক ছবিতে আমি কাজ করেছি। পরে অন্যান্য ছবিতে আমাকে ঠিক ওই এই ধারাটাই আমাকে ওরা, যেটা একবার পছন্দ হয় দেশে, ওইভাবেই আমাকে চলতে হয়। তো কখনো মনে হয়নি যে একটু মনোটোনাস হয়ে যাচ্ছে? এটা তো আমার বরাবর একটা চেষ্টা ছিল আমি নিজেকে বদলাই, কারণ একই রকম মানুষ কত দিক করে। আমার নিজে তখন চিত্রালিতে পারভেজ ভাই জীবিত, আমি স্টেটমেন্ট দিলাম যে আমি আর এইসব চরিত্র অভিনয় করবো না। আচ্ছা, এরপর আমারই লেখা মাটির ঘর, শাবানা প্রযোজিত ছবিতে প্রথম নেগেটিভ পরে পজিটিভ, এটা দেখলাম দর্শক অ্যাকসেপ্ট করলো। এরপর আজিজুর রহমানের ছবিতে আমি একদম সম্পূর্ণ পজিটিভ ক্যারেক্টার করলাম বেশ কটা ছবিতে, এবং আমি সেই সৌভাগ্যবান শিল্পীদের একজন যারা আমাকে আজকে পজিটিভ ক্যারেক্টারে তারা অস্বীকার করে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরুর আগে আমাদের এই প্রিয় অভিনেতা বলছিলেন যে আধা ঘন্টার অনুষ্ঠানের মধ্যে কথা তো শেষ হবে না। সত্যিই তাই ঘটলো। এই অল্প সময়ের মধ্যে অনেক কিছুই অজানা রয়ে গেছে। তাই আগামী পর্বে আমরা আবার উপস্থিত হব আমাদের এই প্রিয় অভিনেতাকে নিয়ে। আমাদের সাথেই থাকুন, সবাই ভালো থাকবেন।